WBCS 2023-এর কম্বাইন্ড মেরিট লিস্টে যার র্যাঙ্ক 5, এক্সিকিউটিভে যার র্যাঙ্ক 4, W12 এর স্টুডেন্ট দেবব্রত। এক্সিকিউটিভ ভাবে জানতাম, বাট টপ 5 এর মধ্যে চলে আসবো এটা হয়তো এক্সপেক্টেড ছিল না। তখন তারপরে একটা সিচুয়েশন, লাইফে এমন একটা সিচুয়েশন আসলো যখন আমি ডিসাইড করতে পারলাম যে আমি এটা প্রাইভেট জবটা ছেড়ে দিই। এই বছর আমাদের কন্ডিশন খুব ভালো আছে। এই বছর কন্ডিশন ভালো আছে আর্সেনালের, ঠিক ডেসক্রিপটিভের বেসিসেও মানে ভালো র্যাঙ্ক, টপ র্যাঙ্কে এসেছে। নমস্কার, দ্য ড্রোনাসের অনলাইন প্ল্যাটফর্মে আবার সবাইকে স্বাগত। আজকে খুব স্পেশাল একটা পডকাস্ট নিয়ে আমরা আবার চলে এসেছি। আর এই পডকাস্টটা আজকে আমি হোস্ট করছি ড্রোনাসের একজন সদস্য হিসেবে, ড্রোনাসের একজন ফ্যাকাল্টি হিসেবে, এক্সিকিউটিভ হিসেবে নয়। এবং আমি আমার সাথে পেয়েছি WBCS 2023-এর কম্বাইন্ড মেরিট লিস্টে যার র্যাঙ্ক 5, এক্সিকিউটিভে যার র্যাঙ্ক 4, আমাদের ছাত্র W12 এর স্টুডেন্ট দেবব্রত। দেবব্রত, ওয়েলকাম। হাই, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তো দেবব্রত, আমি সবার প্রথমেই একটা হিউজ কনগ্রাচুলেশনস। এটা একটা অনেক বছরের জার্নি ছিল তোমার, এবং সেই জার্নিটা পেরিয়ে এসে তুমি আজকে এই যে এত বড় একটা সাফল্য তুমি পেয়েছো, ফার্স্ট অফ অল তার জন্য একটা হিউজ কনগ্রাচুলেশনস তোমাকে এবং তোমার আশেপাশে যারা যারা ছিলেন এই পুরো জার্নিতে, তাদের সবাইকেই, যে এত ভালো একটা রেজাল্ট হয়েছে। আমি তোমার থেকে প্রথম যে প্রশ্নটা জানতে চাইবো সেটা হচ্ছে যে তোমার জার্নি তো 2021 থেকে শুরু। 2021-এ তুমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রথম প্রস্তুতি নেওয়া শুরু করি। তো 2021 থেকে এই যে 2026-এর 27শে জানুয়ারি রেজাল্টটা বেরোলো, এই যে দীর্ঘ বছর, এই দীর্ঘ বছরটাকে যদি তোমাকে একটু সাম আপ করতে হয়, তুমি সেটা কিভাবে করবে? তুমি কিভাবে বলবে যে এই দীর্ঘ বছরে তোমার এই জার্নিটা কিরকম ছিল? স্যার, সাম আপ করতে গেলে মানে 2021-এ যখন একবার আমি ডিসিশন নিলাম যে এই সিভিল সার্ভিসের মানে স্টেট সিভিল সার্ভিসের জন্য আমি চেষ্টা করব, তো তারপরে আর মানে অন্য কিছু ভাবিনি। মানে এটার প্রতি আমি ফুল ডেডিকেশন রেখেছিলাম। রাইট, ফুল ডেডিকেশন রেখেছিলাম এবং তার জন্য মানে অনেক কিছুই মানে অনেক কিছুই খোঁজ নিতে হয়েছে, মানে অনেক কিছু জানতে হয়েছে, পড়াশোনা বাদেও অনেক কিছু জানতে হয়েছে। ঠিক ঠিক। বাট হ্যাঁ, মানে যেহেতু মানে লক্ষ্যটা যেহেতু একদম স্থির ছিল, তাই মানে কখনো এরকম হয়নি যে বোর্ড হয়ে গেছি বা এরকম কিছু হয়। মানে ডেডিকেশনটা বজায় ছিল, ডেডিকেশনটা বজায় ছিল, কখনো বোর্ড হয়ে যাও, কারণ তোমার লক্ষ্যটা স্থির ছিল। এই যে তুমি লক্ষ্যটা স্থির করলে যে আমাকে WBCS এক্সিকিউটিভ পেতে হবে, তো এই এক্সিকিউটিভের প্রতি যে আকর্ষণ, সেটা কি কারণ? তার কারণ আমি কেন জিজ্ঞেস করলাম, আমি আপনাদের জানিয়ে দিই যে যারা দেখছো এই ভিডিওটা বা যারা দেখছেন এই ভিডিওটা, তাদেরকে আমি জানিয়ে দিই যে গত বছর যেটা WBCS 2022-এর রেজাল্ট বেরিয়েছিল, সেখানেও কিন্তু দেবব্রতর সাফল্য এসেছিল। সেখানেও কিন্তু ও WBRS মানে ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, সেখানে কিন্তু ও সিলেক্টেড। আমি সেই জন্যই জিজ্ঞেস করলাম যে এক্সিকিউটিভের প্রতি তোমার এই প্যাশন, কারণ এত বছর পড়াশোনা করে যখন আমি একটা মেরিট লিস্টে আমার নাম দেখছি, আমার তো সেই সময় মনে হবে যে আমি রিল্যাক্স হয়ে যাই, আমার আর পড়াশোনা করার দরকার নেই। কিন্তু তুমি তারপরেও তোমার ওই পড়াশোনাটাকে চালিয়ে গেলে এবং র্যাঙ্ক 4 আসলো তোমার। তো এটা একটা বিশাল জার্নি। এই মোটিভেশনটা কিভাবে পেলে যে আমার কাছে অলরেডি একটা RS আছে, রেভিনিউ সার্ভিস আছে, তারপরও আমি এক্সিকিউটিভের জন্য খাটবো, এই মোটিভেশনটা? স্যার অ্যাকচুয়ালি মানে একটা তো পয়েন্ট ছিল যে 2022-এর রেজাল্ট বেরোনোর আগে 2023-এর এক্সাম হয়ে গেছিল, সেটা একটা ব্যাপার। বাট তবুও যদি আমি 2023-এও এক্সিকিউটিভ না পেতাম, তাহলে 2024-এ হয়তো অ্যাপিয়ার করতাম, বিকজ এক্সিকিউটিভটা আমার টার্গেট ছিল। টার্গেট থাকার কারণ হচ্ছে মানে আমার ছোটবেলা বলতে পারেন, আমি অ্যাকচুয়ালি একটা ছোট গ্রাম থেকে বিলং করি। আচ্ছা। আর মানে মেবি আমাদের ফার্স্ট ফ্যামিলি যেখানে কেউ মানে গভর্নমেন্ট জবে এসছে, ওকে ওকে, ফার্স্ট ফ্যামিলি। আর আশেপাশের বন্ধু বান্ধব, ছোটবেলার বন্ধু বান্ধবের এখন যা কন্ডিশন দেখি, তাতে মনে হয় না ওরা মানে তেমন মানে ভালো কিছু করতে পারেনি। অনেকেই মানে ভালো কিছুই করতে পারেনি, সুযোগের অভাবে, অনেক কিছুই মানে নলেজের অভাব, রাইট, অ্যাক্সেস, হ্যাঁ সেটাই। তো আর সেটা আমাকে ভাবাতো সেই জিনিসগুলো। ঠিক। ইনফ্যাক্ট আমি যখন এখনো আমি আমার বাড়ি যাই, তখন সবার সাথেই ভালোভাবে মিশি, মানে সবার সাথেই টাইম স্পেন্ড করি। তো একটা ইচ্ছে প্রথম থেকেই ছিল যে হ্যাঁ, সবার জন্য কিছু করতে হবে। এবার জানি না কতটা করতে পারবো, বাট ইচ্ছে তো ছিল।
তো এখন প্ল্যাটফর্মটা তৈরি, এখন তুমি এক্সিকিউট করবে। হ্যাঁ, যদি পারি তাহলে ঠিক। আর চেষ্টা করতাম, মানে অনেক কেসেস পেতাম যে মানে অনেক গরিব আছে যাদের, যেগুলো আমাদের স্কিমগুলো, গভর্নমেন্ট স্কিমগুলো যেগুলো আনা হয়েছে, হুম, সেগুলো মানে দরকার অ্যাকচুয়ালি গ্রাউন্ড লেভেলের লোকেদের, হুম, এবং দরকার, কিন্তু তারপরেও অনেক লোক হয়তো সেই সুবিধাগুলো পায় না, অ্যাভেল করতে পারছে না। অ্যাভেল করতে পারছে না। সেই জিনিসগুলো আমার নজরে আসে লাস্ট 10-12 বছর ধরে। ঠিক, ঠিক। তো সেই জিনিসগুলো মানে একটা মোটিভেট করে যে হ্যাঁ, যে এই আমি যদি এখানে বেঙ্গলেই থাকতে চাই তাহলে এই জবটা মানে সিস্টেমের ভেতরে গিয়েই আমি সিস্টেমটাকে একটু চেঞ্জ করতে পারি। বেস্ট হবে। গুড, অ্যাবসলিউটলি, খুবই ভালো। এই যে কথাটা ও যেটা বলছে যে সিস্টেমের ভেতরে না যাওয়া অবধি আমরা সিস্টেমকে শুধুমাত্র ক্রিটিসাইজই করতে পারি, হয়তো চেঞ্জ করতে পারবো না, কিন্তু সিস্টেমের ভেতরে গেলে হয়তো আমি সেটাকে চেষ্টা করতে পারি চেঞ্জ করার, এবং কোথাও না কোথাও গিয়ে সিস্টেমের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা অবধি আমরা পৌঁছাতে পারি। হ্যাঁ। গুড। এই মোটিভেশনটা হয়তো থাকলে কারো ক্ষেত্রেই বোরডাম বা ফার্স্ট্রেশন সেটা আসবে না, আমরা চেষ্টা করে যাব। হ্যাঁ। আচ্ছা, আর এই কোশ্চেনটা আমাকে মানে দুটো ইন্টারভিউতেই জিজ্ঞেস করে, যেহেতু ফার্স্ট চয়েস এক্সিকিউটিভ ঠিক, ছিল, ঠিক, 22-23 দুটো ইন্টারভিউতে মানে এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল, আমি দুটোতেই এই অ্যান্সারটাই তুমি দিয়েছিলে, কারণ অ্যান্সারই দিয়েছি। অনেস্ট অ্যান্সার। ঠিক। আচ্ছা, এই যে তুমি ইন্টারভিউ এর কথাটা বললে, হুম। ডাব্লিউবিসিএস এর তো 3টে স্টেজ, হুম। প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ, এবং আমি তোমাকে স্ট্র্যাটেজি বা ওই জাতীয় টিপিক্যাল কোশ্চেন আমি এখানে করছি না। আমি এখানে তোমাকে জিজ্ঞেস করছি যে এই যে পার্সোনালিটি টেস্ট, যেটা আমরা ইন্টারভিউ বলি বা পার্সোনালিটি টেস্ট এখন বলা হয়, হুম। মেন্স প্রিলিমস এর প্রিপারেশন তো অনেকেই নিয়ে নেয়, হুম। কিন্তু এই প্রিপারেশনটা কোথাও গিয়ে হয়তো একটু ল্যাক হয়ে যায়। হুম। তো পার্সোনালিটি টেস্টের জন্য কিভাবে তুমি আলাদা করে প্রিপারেশন নিয়েছিলে বা আদৌ নিয়েছিলে কিনা? হ্যাঁ স্যার, নিয়েছিলাম। মানে মানে আমার সবার ক্ষেত্রে হয়তো ব্যাপারটা আলাদা হতে পারে, বাট আমার ক্ষেত্রে আমি যেটা দেখেছি যে পার্সোনালিটি টেস্টে কনফিডেন্স দেখে, বডি ল্যাঙ্গুয়েজ এইসব দেখা হয়। আই থিঙ্ক একজন প্যানেলে একজন থাকেও যিনি অবজার্ভ করেন যে কিভাবে কে কিভাবে করবে, কিরকম ভাবে মানে সাইকোলজিটা অ্যানালাইসিস করেন হয়তো। হ্যান্ড পোস্টার, অনেকের হাত মুভমেন্ট এইসবও Right. নোটিস করা হয়। রাইট। তো কনফিডেন্স একটা বিশাল বড় ব্যাপার, এবং আমার কনফিডেন্স আসে আমি যদি কোনো কিছু জিনিসে প্রিপেয়ার থাকি তাহলে। আচ্ছা। তো সেই জিনিসগুলো আমাকে দেখে যেতে হয়েছিল, মানে যেহেতু আমার অপশনাল সাবজেক্ট হুম। বা আমার ইন্টারেস্ট, স্কোপ অফ ইন্টারেস্ট, আমার ফার্স্ট চয়েস কি, হ্যাঁ। সেই সবের ব্যাপারে আমাকে জেনে যেতে হয়েছিল, হুম। যাতে মানে প্রিপেয়ার্ড হয়ে যেতে হয়েছিল, যাতে আমার কনফিডেন্সটা বজায় থাকে কোনো কোশ্চেন। আচ্ছা। কনফিডেন্স মানে প্রিপেয়ার্ড হয়ে গেলে আমি কনফিডেন্ট থাকতাম। আচ্ছা, আচ্ছা, মানে তুমি প্রিপারেশনটা বেশ ইন ডেপথ নিয়েছিলে এটার নিয়েছিলাম, জন্য। হ্যাঁ। আর মানে হ্যাঁ, কোশ্চেন্স মানে ইয়ে করেছিলাম, মানে সবার মানে বন্ধু বান্ধবদের কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম যে কিরকম কোশ্চেন্স জিজ্ঞেস করা হয়, আইডিয়া নেওয়ার জন্য। তো Okay. অ্যাডিশনাল মানে আমার সাবজেক্টস বাদ দিয়েও অ্যাডিশনাল যদি কিছু ইনফরমেশন, যেমন আমার ডিস্ট্রিক্টের ব্যাপারে মালদার ব্যাপারে, হ্যাঁ, এইসব ঠিক। জিনিসগুলো এই বন্ধু বান্ধবদের থেকে জানতে পেরেছি যে হ্যাঁ, এগুলো জিজ্ঞেস করা হয়। তো Okay. সেক্ষেত্রে ওগুলো দেখে গেছিলাম, যাতে মানে ওই জায়গাটায় গিয়ে তোমার একটু কনফিডেন্স থাকে। থাকে। হ্যাঁ, কারণ ওই ঘরটার অভিজ্ঞতা যারা তোমরা দেখছো এবং ভবিষ্যতে যারা ওই ঘরটায় যাবে, ইন্টারভিউ রুমে যাবে, ইন্টারভিউ রুমে ঢোকার আগে অবধি খুব স্বাভাবিকভাবে বুকটা একটু নার্ভাসনেস লাগবে, বাটারফ্লাইজ ইন ইওর টামি, যে সিচুয়েশন আমরা বলি সেই সিচুয়েশনটা হয়তো হবে। কিন্তু আমার পার্সোনালি মনে হয়, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয়, ও দুবার ইন্টারভিউ দিয়েছে বিসিএস এ, আমি একবার দিয়েছি। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যেটা মনে হয় সেটা হচ্ছে যে একবার ওই রুমটায় ঢুকে গেলে, একবার ওই চেয়ারটায় বসে গেলে, তারপর হয়তো এই নার্ভাসনেস গুলো আস্তে আস্তে কেটে যায় 1-2 মিনিট কথা বলার পরেই। শুরুতে হবে যখন আমরা ওই করিডোরটায় বসে থাকবো, হ্যাঁ, ওই যে করিডোরটা একা একা বসে থাকা, সেই সময়টায় নার্ভাসনেস লাগে, হয়। এটা ট্রু। আচ্ছা, তো এটা তো পার্সোনালিটি টেস্টে গেল। কারণ আমি কেন জিজ্ঞেস করলাম, তার কারণ মেন্স আর প্রিলিমস এর স্ট্র্যাটেজি ভরে পড়ে আছে। হুম। মেন্স আর প্রিলিমস এর স্ট্র্যাটেজি ভরে পড়ে আছে, মেটেরিয়ালস ভরে পড়ে আছে, এবং এই এআই এর জগতে মেটেরিয়াল বানানো এখন খুব একটা কঠিন ব্যাপার নয়, কিন্তু এআই পার্সোনালি ডেভেলপ করবে না, সেটা নিজেকেই করতে হয়। সেই জন্য আমি এই কোশ্চেনটা দিয়ে ওকে প্রথমেই করলাম। আচ্ছা, আমার পরের যেটা জিজ্ঞাসা তোমার থেকে সেটা হচ্ছে যে তুমি নিজেই বললে যে তুমি একটা ছোট গ্রাম থেকে উঠে এসছো, হ্যাঁ। তো তোমার ওই যে গ্রাম থেকে উঠে আসা এই জার্নিটা যদি তুমি আমাকে একটু বলো, বা আমাদের যারা ইউজার্স আছে, মানে সাবস্ক্রাইবার্স আছে, তাদের সাথে যদি তুমি একটু শেয়ার করো, মানে তোমার স্কুলিং বা তোমার কলেজ থেকে। আমি সাল বা তারিখ জানতে চাইছি না, আমি জাস্ট জানতে চাইছি যে স্যার, তোমার। তো হ্যাঁ, মানে আমার ইংলিশ বাজার ব্লকের একটা গ্রাম থেকে বিলং করি। হ্যাঁ। তো ক্লাস 10 অব্দি স্কুলিং গ্রামেই হয়েছিল। দিয়ে স্কুলে যেহেতু টপ করেছিলাম, তাই চিরাচরিত পদ্ধতিতে আমরা টাউনের স্কুলে শিফট করি, বেস্ট স্কুলে, আচ্ছা। তো সেখানে শিফট করি। হুম।
দিয়ে তারপরে 11-12 পরে আমি মানে আহ, ইয়ে ইঞ্জিনিয়ারিং এর এন্ট্রান্স Okay. দিয়েছিলাম, সেখানে আমার মনে হয় স্টেট র্যাঙ্ক 381 না কিছু একটা ছিল, আচ্ছা ইউআর থেকেই ছিল 381। তো সেক্ষেত্রে আমি যাদবপুর মেকানিক্যাল পেয়েছিলাম। হ্যাঁ তো যাদবপুর মেকানিক্যাল করার পরে ক্যাম্পাস ইন্টারভিউ থেকে আমি অটোমোবাইল সেক্টর আমার ইন্টারেস্ট ছিল, আচ্ছা আচ্ছা তো মারুতি সুজুকিতে জয়েন করি। বাহ 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 সেখানে গুরগাঁওতে পোস্টেড ছিলাম, আচ্ছা তারপরে গুয়াহাটিতে পোস্টেড হ্যাঁ। ছিলাম, তারপরে কলকাতাতে পোস্টেড ছিলাম, তারপরে আচ্ছা। একটা হিউজ জাম্প নিয়ে আমি আইএফবি বলে একটা কোম্পানি ওয়াশিং মেশিন বানায় অ্যাপ্লায়েন্স, হ্যাঁ। সেখানে শিফট করি। তো তারপরে মানে এখানে অনেক এই প্রাইভেট জবে অনেক দিন হাই পেইং জব, হেক্টিক জব করার পরেও মানে আমি আর টাইম অনেক তাড়াতাড়ি পাস হচ্ছিল। আর হ্যাঁ, মানে গ্রামের দিকটা আমি মিস করে গেলাম। গ্রামের দিকটা মিস করার মানে এটা হয়েছে যে আমার ওই গ্রাম থেকে বেরোনোর পরে মানে আমার পরে আরো কয়েকজন বেরিয়েছে, আমার ভাই নিজে আইআইটি বোম্বে গ্রাজুয়েট, তো মানে মোটিভেশন তো কিছু পেয়েছি আমার তরফ থেকে, এইসব জিনিসগুলো হয়েছে। আর হ্যাঁ, অনেক কিছু গ্রাম থেকে বেরোনোর পরে অনেক কিছু জানতে পেরেছি, যেগুলো নিয়ে আমি অনেককে গাইড করতে পেরেছি। Right, ঠিক। গাইডেন্সটার প্রচুর অভাব গ্রামে। আচ্ছা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থাকে, বাট প্রপার ফিল্ডে সেই গাইডেন্সের অভাবে হ্যাঁ গাইডেন্স হবে, সেই ব্রিলিয়েন্সিটাকে ইমপ্লিমেন্ট করতে মানে ঠিক। ইউটিলাইজ করতে পারে না। ঠিক তো এই প্রাইভেট জবে যাওয়ার পরে কেমন একটা মানে গ্রাম থেকে বিচ্ছিন্ন টাইপ সিচুয়েশন হয়ে হুম। গেছিল। তো তখন তারপরে একটা সিচুয়েশন লাইফে এমন একটা সিচুয়েশন আসলো যখন আমি ডিসাইড করতে পারলাম যে আমি এটা প্রাইভেট জবটা ছেড়ে দিই। দিয়ে তারপরে তুমি এখানে হ্যাঁ, 2-3 কম্পিটিটিভ বছর পরে তারপরে চাকরি শুরু মানে রাইট সিভিল সার্ভিসের জন্য সিভিল সার্ভিস হ্যাঁ State সিভিল service সার্ভিস এর জন্য। ঠিক। তার মানে আমি একটা জিনিস সেখানে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমরা অনেক বছর চাকরি করে নেওয়ার পরেও যদি প্যাশনটা আমার ঠিক থাকে, যদি আমার মনে হয় কোথাও না কোথাও গিয়ে যে না আমি ছোটবেলায় যেটা ভাবতাম যে কিছু জায়গায় আমি হয়তো চেঞ্জ করব, যেটা তুমি বললে শুরুতেই যে আমি এটাকে হয়তো চেঞ্জ করতে পারি, আমি গ্রামের ওই মানুষগুলো যারা হয়তো যোগ্য কিন্তু তাও তারা পাচ্ছেন না বিকজ অফ ল্যাক অফ গাইডেন্স হতে পারে, ল্যাক অফ অ্যাক্সেস হতে পারে, আমি সেটা যদি চেঞ্জ করতে পারি তাহলে এই এত বছর কর্পোরেট সেক্টরে থাকার পরেও কিন্তু ফিরে আসা যায়। এবং একটা হাই পেইং জব, মারুতি সুজুকির মতো এত বড় একটা কোম্পানি বা পরবর্তী যে কোম্পানিটা যেখানে একটা বড় সুইচ নিয়ে জাম্প করেও গেছিল, সেটার থেকেও কিন্তু ফিরে আসা যায়, গ্রাসরুট লেভেলে ফিরে আসা যায় যদি সেই কাজ করার প্রতি আমার ইচ্ছেটা থাকে, আমার প্যাশনটা থাকে। এটা কিন্তু খুবই কমেন্ডেবল একটা অ্যাচিভমেন্ট দেওয়ার মতো, আমি সেটাই বলছি। এবং এই যে এত বড় রিস্ক, কোভিড পরবর্তী সময় এত বড় রিস্ক, এটা কিন্তু একটা হিউজলি একটা কমেন্ডেবল একটা স্টেপ তোমার জন্য। এটা আমরা বরাবরই এটা আমরা দেখেছি এবং এটা আমরা অ্যাপ্রিসিয়েট করেছি তোমাদের। হ্যাঁ, যখন তোমাকে পড়িয়েওছি ক্লাসে সেই সময় আমি এটা অ্যাপ্রিসিয়েট করেছিলাম যে এত বড় রিস্ক সচরাচর কেউ নিতে পারে না। প্লাস তুমি যাদবপুরের স্টুডেন্ট, যাদবপুর থেকে বেরিয়ে সবকিছু ছেড়ে ছুড়ে প্রিপারেশন খুবই কম লোক পারে, তো হিউজ মানে কনগ্রাচুলেশন সেটার জন্য। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এবার নেক্সট যেটা আমি জানতে চাই সেটা হচ্ছে যে এগুলো তো গেল ধরো পড়াশোনা কেন্দ্রিক, যে একটা ডাব্লিউবিসিএস অফিসার হতে গেলে আমি যেগুলো যেগুলো পড়বো প্রিলিমস মেন্স বা ইন্টারভিউতে, ঠিক আছে, সেগুলো তো তোমার ধরো তুমি স্ট্র্যাটেজিতে সেগুলো তোমার ছিল। এর বাইরে একজন অ্যাসপিরেন্টের জন্য ধরো সে ডাব্লিউবিসিএস এর জন্য পড়ছে এবং যেহেতু বিসিএস খুব যে রেগুলার হচ্ছে সেটা নয়, তো একটা লং গ্যাপে গ্যাপে হচ্ছে, তাহলে সেই জায়গায় আমি ধরো একটা রুটিন করে পড়ছিও, আমার 5 ঘন্টা 6 ঘন্টা পড়ছি, এর বাইরের সময়টাতে ঠিক আছে আমার এমন কি অ্যাক্টিভিটি করা উচিত যেখানে আমি নিজেকেও ফ্রেশ রাখতে পারবো, বা তুমি কি করতে? কারণ তুমি বলছো তুমি জব ছেড়ে দিয়েছিলে এবং সেই সময় তুমি পড়াশোনার দিকে মন দিয়েছিলে, তো তুমি নিশ্চয়ই দিনে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পড়তে না, তুমি নিশ্চয়ই হয়তো 8 থেকে 10 ঘন্টা বা হয়তো 6 ঘন্টা 7 ঘন্টা পড়তে। তার বাইরে আর কি লাইফ ছিল? স্যার আর লাইফ ছিল বলতে হ্যাঁ, নিজেকে ফিট রাখার চেষ্টা করতাম। আচ্ছা ওকে মানে মর্নিং মানে রানিং এ যেতাম সকালবেলা। ওকে ওকে আচ্ছা আর উইকেন্ডে ফুটবলে আমার ইন্টারেস্ট আছে, তো আচ্ছা, তোমার ফুটবল ইন্টারেস্ট আছে? হ্যাঁ, তো ফুটবল খেলতাম। আচ্ছা, তো কোন ক্লাবকে তুমি সাপোর্ট? আমি মানে যদি আমি ওয়ার্ল্ড ফুটবলই বলি, আর্সেনাল। আর্সেনাল। আমি ওকে, গানার্স। ম্যাচ দেখতেও গেছি একবার আর্সেনালের ম্যাচ দেখতে গেছো ওদের স্টেডিয়াম? ওদের স্টেডিয়াম। বাহ বাহ বাহ, গানার্স। ওকে ঠিক আছে, ভালো কথা। এই বছর আমাদের কন্ডিশন খুব ভালো আছে। এই বছর কন্ডিশন ভালো আছে আর্সেনালের, ঠিক রাইট। আর যদি ইন্ডিয়ান ফুটবল বলি, ইন্ডিয়ান ফুটবল ফলো করা হয়? আইএসএল এক সময় ফলো করতাম, আচ্ছা নর্থ ইস্ট
ইউনাইটেডের ক্লাবকে সাপোর্ট করতাম, নর্থ ইস্ট ইউনাইটেডকে সাপোর্ট করতো। নর্থ ইস্ট ওকে, ইউনাইটেডকে সাপোর্ট করতাম। আচ্ছা। নর্থ ইস্ট ইউনাইটেড এবছরও খেলছে, বাট এবছর খুব বেশি এখনো তো জাস্ট শুরু হয়ে যায় এসেল। ঠিক আছে, ভালো কথা। তো এটা একটা কিন্তু অন্যরকম জিনিস যে শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার সাথে সাথে অন্যান্য যে স্কিলস গুলো সেগুলোও কিন্তু আমরা চালিয়ে যেতে পারি একই রকম ভাবে। যে ব্যালেন্স করা যেতেই পারে। তুমি বললো উইকেন্ডে ফুটবল খেলতে, আমি মেন্টালি ফিট আছি, হ্যাঁ, আমি মেন্টালি ফিট আছি, তার মানেই আমি বাকি সবকিছু খুব ভালোভাবে করতে পারবো। একদম। গুড, অ্যাবসলিউটলি, এটা খুবই একটা এগেইন একটা কমেন্ডেবল অ্যাসপেক্ট। আচ্ছা, এইবার আমি যদি বলি যে আমি একটু যদি প্রিলিমস আর মেন্সের দিকে আসি, প্রিলিমস আর মেন্সের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে লোকজন অবজেক্টিভের উপর বেশি জোর দিয়ে দেয়, হ্যাঁ, ডেসক্রিপটিভটায় কম জোর দেয়। কম জোর দেয়। এবার ডেসক্রিপটিভটায় কম জোর দেয়, কিন্তু ডেসক্রিপটিভও তো 800 নম্বর আছে। ডেসক্রিপটিভ 800 আর নম্বর। যদি আমি অপশনটা ধরি, হুম। তাহলে সেই জায়গাটায় ডেসক্রিপটিভ প্রিপারেশনের স্ট্র্যাটেজি কি হতে পারে? স্যার, ইনফ্যাক্ট মানে আমি 2022-এ আমার কলিগ এখন যারা আছে, হ্যাঁ হ্যাঁ, 2023-এও যারা মানে র্যাঙ্ক করেছেন, অনেকেই রান করেছেন তাদের মধ্যে। তো হ্যাঁ, ঠিক। সবার সাথে ডিসকাশন করি বা 2021-এর রেজাল্ট দেখে যা বুঝতে পেরেছি যে অনেকেই মানে বেশিরভাগই যারা র্যাঙ্কার্স থাকে তারা এই ডেসক্রিপটিভ পেপারে 500 অ্যাবভ মার্কস এনে দেয়, স্কোর করে, ঠিক। 500 অ্যাবভ মার্কস আনে, এবং সেখানে হয়তো এমসিকিউতে ওরা 500ও পৌঁছতে পারে না, 475, 510 এরকম মার্কস করেও ডেসক্রিপটিভের বেসিসেও মানে ভালো র্যাঙ্ক, টপ র্যাঙ্কে এসেছে। আচ্ছা, এবং সেটার পার্সেন্টেজ আমি ইনফ্যাক্ট বেশি দেখেছি 2022-এ এরকম আচ্ছা, লোকেদের, মানে okay. আমার সাথে যারা আছে তাদের। ট্র্যাডিশনাল সিস্টেমের কিন্তু উল্টো এটা। হ্যাঁ, জেনারেলি আমরা অবজেক্টিভে বেশি স্কোর করি, ডেসক্রিপটিভে কম স্কোর করি, কিন্তু যদি র্যাঙ্ক অ্যানালিসিস করা যায় তাহলে এটা দেখা যাচ্ছে যে কিছু টপারের, হুম। তাহলে বুঝতে পারছো তাদের র্যাঙ্ক মার্কসটা কতটা বেশি। কিছু টপারের ক্ষেত্রে ডেসক্রিপটিভের মার্কস 500-এর উপরে। হুম। তার মানে অপশনাল ল্যাঙ্গুয়েজের দুটো পেপার, সেই দুটো পেপারে তারা যথেষ্ট ভালো তার মানে স্কোর করেছে। যথেষ্ট ভালো স্কোর করেছে। রাইট। আমার নিজেরও মানে এমসিকিউ বেটার ছিল অবশ্যই ডেসক্রিপটিভের থেকে, হুম। বাট মানে মানে কারণ না হলে মানে 2022-এও র্যাঙ্ক হয়তো আমার ভালো আসতো, আচ্ছা, ওকে, যেহেতু হ্যাঁ, অবজেক্টিভে অনেক ভালো স্কোর, ভালো স্কোর ছিল, হ্যাঁ, ঠিক। ডেসক্রিপটিভ আমার উইকনেস ছিল আগে 2022। 22, ওকে, 23-এ সেটা অনেকটা ইমপ্রুভ করেছে। I guess আচ্ছা। আমি মানে আমি যা ক্যালকুলেট করে দেখেছি হুম। 470 বা 500 মতো আমিও পেয়েছি হয়তো ডেসক্রিপটিভে। হ্যাঁ, নিশ্চয়ই, না হলে র্যাঙ্কটা এরকম আসবে না, হ্যাঁ। ঠিকই। তো ডেসক্রিপটিভ জন্য আমি যে মানে ফোকাস করেছিলাম, মানে অবজেক্টিভের জন্য আমি আলাদা করে হুম, পড়িনি। অবজেক্টিভের জন্য আমাকে বলতে পারেন যে আমি ওই দ্রোনাজের মক টেস্ট গুলো সবগুলো অ্যাটেন্ড করতাম। আচ্ছা, ব্রেথলেস মক টেস্ট একটা 100 নম্বরের হতো, হ্যাঁ। কখনো সেটা মিস করতাম না, যদি না কোনো কারণ হতো। হ্যাঁ, এটা আমি এই জায়গাটায় আমি ওকে একটু ইন্টারাপ্ট করে বলে দিতে চাই। সেটা হচ্ছে যে ড্রোনাজে আমরা স্টুডেন্টদের থেকে যে কোয়ালিটি গুলো ড্রোনাজ চেয়ে থাকে, তাদের মধ্যে একটা বড় কোয়ালিটি হচ্ছে অ্যাটেন্টিভনেস আর ক্লাসে অ্যাটেন্ডেন্স। এই যে দুটো জিনিস, একটা ক্লাসে রেগুলারিটি আর অ্যাটেন্টিভনেস, এই দুটো জিনিস কিন্তু আমি ওর মধ্যে বরাবর পেয়েছি। এরকমও হয়তো সময় হয়েছে যেখানে এমন একটা টপিক পড়ানো হচ্ছে যেটা হয়তো ওর অলরেডি ডান, কিন্তু তা সত্ত্বেও দেবব্রত ক্লাসে আসতো, ক্লাসে বসতো এবং ক্লাসে সেটা লিখতো এবং সেটা সম্বন্ধে জিজ্ঞেস করতো, কারণ যদি কোথাও নলেজ গ্যাপ থেকে থাকে। এবং সেই যে নলেজ গ্যাপ গুলো কোথাও গিয়ে ও সেই যে সময় ফুল করেছিল, সেই কারণেই এবছর অবজেক্টিভে 800-র মধ্যে মোর দ্যান 600, 650। রাইট, 615-এর মতো ওর স্কোর ছিল। তাহলে অ্যাটেন্টিভনেস আর রেগুলারিটি, এই দুটো জিনিস যদি থাকে এবং কেউ যদি প্রিপারেশন নাও কোনো একটা ইনস্টিটিউটে, সেখানে রেগুলার এরকম ক্লাস হচ্ছে, সেখানে যদি তুমি রেগুলার অ্যাটেন্ড করো এবং অ্যাটেন্টিভ থাকো, তাহলে তোমারও কিন্তু এরকম স্কোর আসতেই পারে, কারণ তাহলে তুমি কন্টিনিউয়াসলি ওই জিনিসটার চর্চায় আছো। একদম স্যার। স্যার আচ্ছা। আপনার ক্লাসগুলো মনে পড়ে, মানে আপনার সেই মানে গুগলি টাইপের কোশ্চেন গুলো যেগুলো পলিটির করতেন, মানে হ্যাঁ, ফাইনালি মিসই করতাম, যদিও মানে ভুল করতাম, জানার পরেও মানে এমন ঘুরিয়ে কোশ্চেন গুলো হতো, মানে ভুল করতাম, বাট সেখান থেকে কনসেপচুয়াল ক্ল্যারিটিটা, হ্যাঁ ক্ল্যারিটি আসতো। তারপর ঠিক। ওটা নিয়ে যখন বাড়িতে গিয়ে যখন দেখতাম ওই কোশ্চেন গুলো, তখন সেটা একবারে মাথায় গেঁথে যেত। সেটাই উদ্দেশ্য ছিল, হ্যাঁ, অবজেক্টিভটা ওটাই ছিল। আচ্ছা, তো এবার ডেসক্রিপটিভের জন্য তাহলে 2023-এ তুমি, হ্যাঁ স্যার, ডেসক্রিপটিভের জন্য যেটা বলছিলাম যে অবজেক্টিভের জন্য এই মক টেস্ট গুলো হুম। প্রচুর হেল্পফুল হুম। ছিল, বাট ঠিক, আদারওয়াইজ আমি ডেসক্রিপটিভ পড়তাম, মানে আমি জাস্ট আচ্ছা, বুকস পড়তাম, Okay. রিডিং বুকস পড়তাম, ওকে, আর মানে একটার পর একটা মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একটা রুটিন টাইপের, মানে হ্যাঁ। আমার যেটা ছিল, এটা হ্যাঁ। কি বলবো মানে মানে এরকম। হ্যাঁ হ্যাঁ, শিওর। তো
রুটিন টাইপের, মানে যে 10-12খানা বই ছিল, হুম। পরপর একটা করে পড়তাম, মানে আচ্ছা। রুটিন বানিয়ে যে হ্যাঁ Okay. এই 5 দিন এই বইটা এই বইটা শেষ করবে, নেক্সট 5 হ্যাঁ। দিন এটা বই শেষ করবো, হ্যাঁ। এই 10টা বই শেষ হয়ে গেল, আবার পরের দিন থেকে 1 নম্বর বইটা আবার শুরু রিপিট করতে। আচ্ছা আচ্ছা। তো এই 2 বছর যে মানে 2 বছর যে ডেডিকেটলি প্রিপারেশন নিয়েছিলাম, সেখানে ওই বইগুলো জানি না কতবার শেষ হয়েছে, বাট অনেকবারই শেষ করেছি। আচ্ছা, তো মানে সেইগুলো তোমার ডেসক্রিপটিভের উপর। ডেসক্রিপটিভের জন্য, আচ্ছা, ওকে। ডেসক্রিপটিভের জন্য। আর অবজেক্টিভেও যখন যে কোশ্চেন গুলো হয়তো আউট অফ মানে বাইরে থেকে কিছু, মানে একটু ট্র্যাডিশনাল থেকে বাইরে বাইরে হ্যাঁ, কিছু আসলো, সেগুলো আমি অনেক ক্ষেত্রেই অ্যাটেন্ড করতে পারতাম। হেল্প করে দিয়েছে তোমার ওই বই পড়া। বই পড়াগুলো মানে আমি বই পড়ার মানে যে অন্য কোনো ভালো অপশন মানে পাইনি যে শর্টকাট কিছু নেবো, এমসিকিউ জাস্ট আলাদাভাবে প্রিপেয়ার করে। হ্যাঁ, বই পড়ার মানে তাহলে একটা জিনিস, এটা মানে এটা আমি আমি নিজেও এটা খুব মানি যে এখনো অবধি বইয়ের বিকল্প খুব একটা হয় না। আর সিভিল সার্ভিসের ক্ষেত্রে এই জিনিসটা আমরা বরাবরই বলে থাকি যে ফলো ওয়ান সোর্স ফর ওয়ান সাবজেক্ট, ফলো ওয়ান সোর্স। ওই একটা সোর্সকেই বারবার পড়ো। একটা সোর্সকে বারবার পড়লে সমস্ত জিনিসগুলো হয়তো ওখান থেকে ক্লিয়ার হবে। হ্যাঁ, সেই সোর্সটা যদি তথাকথিত পপুলার নাও হতে পারে, কিন্তু তোমার কাছে যদি সোর্সটা পপুলার হয়, তোমার কাছে যদি মনে হয় যে না এই বইটাই আমার জন্য সবচেয়ে ভালো, আমার জন্য সবচেয়ে ইজি টু আন্ডারস্ট্যান্ডেবল, আমার জন্য সবচেয়ে ইজি টু আন্ডারস্ট্যান্ড, তাহলে আমি ওই বইটাকেই বারবার পড়বো এবং তাতেই কিন্তু আমার কনসেপ্ট ক্ল্যারিটি থাকবে এবং আমি অ্যান্সার করতে পারবো। একদম স্যার। ওয়ান সোর্স রিপিটেশনটা এখানে খুব দরকার। স্যার বাট এটা আমার ছিল হ্যাঁ। মানে মানে আমার হ্যাঁ, পদ্ধতি ছিল, but পদ্ধতি ছিল। এটাই যে বেস্ট পদ্ধতি নাও হতে পারে। না, সেটা তো নয় হতে পারে, সেটা তো সবার আলাদা আলাদা স্ট্র্যাটেজি। আমরা এখান থেকে কোনো স্ট্র্যাটেজি ইম্পোজও করছি না কারো উপরে, আমরা জাস্ট সেটাই ডিসকাস করছিলাম যে একজন টপার যে পরপর 2 বছর সাকসেস পেয়েছে, সেটা এই সাকসেসটা ধরে রাখার পেছনের যে লজিক বা ধরে রাখার পেছনে যে ডেডিকেশন, সেটার জন্য যে এফোর্ট গুলো দিতে হয়েছে। কারণ আমরা তো সবাই সাকসেসটা দেখি, ব্যাকগ্রাউন্ডে যে একটা লম্বা জার্নি চলছে, ব্যাকগ্রাউন্ডে যে দিন রাত উইদাউট এনি রিকগনিশন আমাদের একটা এফোর্ট চলছে, সেটা তো আমরা খুব একটা হাইলাইট করি না। আমি সেই জন্যই তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি বই পড়তে, এবং এই যে বই পড়াটা যে কতটা উপকারী, সেটা আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও বলতে পারি যে ল্যাঙ্গুয়েজে যে দুটো পেপার, হ্যাঁ, যদি বই পড়া থাকে আমার ভাষাটাই অন্যরকম হবে, অন্যরকম হয়ে যায়, right? আমার নিজের ভাষা অন্যরকম হবে, আমি শব্দ অনেক বেশি ইউজ করতে পারবো, রাইট? একদম, মানে হিস্ট্রি পড়া থেকে আমার মানে এসে Perspectives গুলো change হবে, অনেক ঠিক, অনেক পয়েন্টস এমনিতেই চলে আসে, মানে অনেক ঠিক। কিছু বই পড়লে এত কিছু জানা যায় ডিটেলসে যে কোথাও না কোথাও ইমপ্লিমেন্ট করাই যাবে। এক্স্যাক্টলি। এবছর আমাদের ইংলিশে কম্পোজিশনটাও এসেছিল লিটারেচারের উপরে, হ্যাঁ, যে সোসাইটিতে লিটারেচারের ইম্প্যাক্ট। এবং কারো যদি লিটারেচার পড়া থাকে, ওয়ার্ল্ড লিটারেচারের ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের লিটারেচার যদি কারো পড়া থাকে, সে এত সুন্দর লিখতে পারবে জিনিসটা, এত সুন্দর তার এসেটা হতে পারে যে শুধু ইন্ডিয়ান লিটারেচার নয়, সে বাইরের লিটারেচারকেও কোট করতে পারবে যদি হ্যাঁ জানা থাকে। সেখানে তো এক্সপ্লেনেশন করতে হবে না, কিন্তু জাস্ট জানতে হবে যে হ্যাঁ এইরকম একটা লিটারেচারও আছে, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস বলেও একজন আছেন, রাইট, পাবলো নেরুদা বলেও একজন আছেন। তো এই জিনিসটা যদি আমার জানা থাকে, আর এটা জানা থাকবে কখন, যখন আমি বইটা পড়বো। ঠিক। তাহলে এই জিনিসটা তো খুবই ভালো লাগলো তোমার এই পার্টিকুলার পয়েন্টটা শুনে, যে আমরা বই রিপিট মোডে যদি আমি বইটা পড়ি। আচ্ছা, এবার আরেকটা জিনিস তোমার থেকে আমার জানার, সেটা হচ্ছে যে যেহেতু আমরা এমন একটা জেনারেশনের, যে জেনারেশন ফেসবুককে শুরুতে দেখেছে, হ্যাঁ, রাইট, একদম, উই স অর্কুট, হ্যাঁ, উই স ফেসবুক, রাইট। তো সোশ্যাল মিডিয়ার সঙ্গে এটা বলা হয় যে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নেওয়ার সময় সোশ্যাল মিডিয়া থেকে ডিটাচ হয়ে যাও। এইটার সাথে তুমি কতটা সহমত? স্যার আমি মানে হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক, ইনস্টাগ্রাম পুরো বন্ধ রেখেছিলাম, আচ্ছা, একদম বাদ দিয়ে দিয়েছিলাম, আচ্ছা, কারণ অ্যাডিকটিভ জিনিসগুলো অ্যাডিকটিভ জিনিস, এখনই, মানে ইনফ্যাক্ট এখন এক্সাম শেষ হয়ে যাওয়ার পরেও যখন আমি সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, ইনস্টাগ্রাম এইসবে মানে টাইম অনেক চলে যায়, ঠিক, টাইম অনেক চলে যায়, ঠিক। সেজন্য আমি করতাম। বাট আমি হ্যাঁ ওই টুইটার বা এক্স এটা আমি পুরো ফলো করতাম, আচ্ছা, সেখান থেকে মানে ডিফারেন্ট নিউজ বা News, কিছু গ্যাদার করার জন্য নিউজের ওই মানে স্নিপেটস গুলো বা ওই ফলো করে রাখতাম, যাতে কনস্ট্যান্ট আপডেটস তুমি পেতে update পারো। পেতে থাকি, তো আচ্ছা। ওই জিনিসটা ফলো করতাম, ওটা আচ্ছা। হেল্প করতো। আচ্ছা, বাট আদারওয়াইজ এই ইন্টারাকশনের জন্য সোশ্যাল মিডিয়া আমি বন্ধ করে দিয়েছি। রেখেছিলাম। আচ্ছা, এটা অনেকেই করে, এটা যারা দেখছো তারাও অনেকে হয়তো ভাবছো যে আমিও সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিই। ব্যাপারটা হচ্ছে যে ফেসবুক বা ইনস্টাগ্রাম, যেটা বলা হয় যে যেহেতু
ওই কনস্ট্যান্ট আমরা স্ক্রল করে যাচ্ছি উইদাউট এনি এইম, হ্যাঁ হ্যাঁ ডুম স্ক্রলিং বা এই ধরনের কিছু একটা ওয়ার্ড এখন বর্তমানে ইউজ করা হয়, যে আমরা কনস্ট্যান্ট স্ক্রলিং করে যাচ্ছি, কোনো এইম নেই, কনস্ট্যান্ট রিল দেখে যাচ্ছি, কোনো এইম নেই। কিন্তু তোমার লাইফে তো একটা এইম আছে, তুমি তো চাইছো নামের পাশে ওই ইএক্সি ট্যাগটা, তাহলে তোমাকে ওই স্ক্রলিংটা কোথাও গিয়ে বন্ধ করতে হবে, রাইট? তো সেইটা একটা কিন্তু অপশন আমরা ভেবে দেখতে পারি যারা প্রিপারেশন শুরু করছি, যে আমি কি নিজেকে ডিটাচ করতে পারবো এই যে একটা হিউজ অ্যাট্রাকশন আছে ফলোয়ার্স এর, লাইকস এর, হ্যাঁ ভ্যালিডেশনের, এক্সটার্নাল ভ্যালিডেশনের, রাইট? সেটা কিন্তু আমি এটা নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, এবং আমার সামনে দেবব্রত বসে আছে, আমি শিওর যে ও এই জিনিসটাতে কোথাও না কোথাও এগ্রি করবে, যে যখন ওই সো কল্ড হোলি পিডিএফ এ নিজের নামটা দেখা যায়, হ্যাঁ সেটার যে ভ্যালিডেশন, সেটার যে জয়, হ্যাঁ সেটা কিন্তু 100 লাইকস বা 200 লাইকসও আসে না। আসে না। ঠিক। স্যার আপনার কি ছিল, মানে আপনিও মানে social আমি 2018 থেকে আমার সোশ্যাল মিডিয়া বন্ধ বন্ধ? ছিল। 2018-তে যখন আমি ডিসাইড করলাম যে আমি চাকরিটা ছাড়বো, এবং আমি যখন ডিসাইড করলাম যে আমি প্রিপারেশন স্টার্ট করবো ইউপিএসসি বা অন্য কিছুর জন্য, আমি প্রথম যেটা বন্ধ করেছিলাম, ডিঅ্যাক্টিভেট শুধু না, আমি ডিলিট করেছিলাম, সেটা হচ্ছে ফেসবুক। হ্যাঁ বিকজ আই ওয়াজ হিউজলি অ্যাডিক্টেড টু ফেসবুক, অ্যাডিকশন চলে আসে হিউজলি। প্রচুর। এবং সেক্ষেত্রে আমি হয়তো প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করছি, বা কিছু না কিছু আমি ওখানে লিখছি, বা কিছু না কিছু হচ্ছে, এবং সেই জিনিসটা আমাকে 2018 থেকে আমি বন্ধ করেছিলাম। ইনস্টাগ্রাম বন্ধ করে দিয়েছিলাম, এবং পরবর্তীতে আমি রিসেন্টলি এই রেজাল্টের পর আমি রিসেন্টলি আবার ওপেন করেছি, এবং আমার টু বি ভেরি অনেস্ট এই মুহূর্তে খুব যে বেশি ওটার থেকে আউটপুট কিছু আসে সেরকম নয়, ওটা আছেই, ঠিক আছে? হয়তো 8 বছর আগের আমি হলে কনস্ট্যান্টলি আমি ওটাকে মনিটর করতাম, হ্যাঁ। এখন আমি হয়তো মনিটরই করছি না, কারণ ওই অভ্যাসটা চলে গেছে। আরেকজন মানে ওই মানে 2022-এর মেইনস দেওয়ার আগে হুম। 2021-এর একজন টপারের সাথে আমার পরিচয় হয়েছিল। আচ্ছা, ওকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডকুমেন্ট ভেরিফিকেশন গেছিলাম ওকে তখন। ওকে, আচ্ছা তো 21-এ জাস্ট র্যাঙ্ক বেরিয়েছিল, ওকে, টপ 20-এর মধ্যে ছিল। আচ্ছা তো ওর কাছেও যখন আমি শুনলাম, ও বললো ও তো মানে ইনফ্যাক্ট হোয়াটসঅ্যাপও ডিলিট করে দিয়েছিল, মানে আচ্ছা, পুরো ফোন মানে ফোকাস পুরো করার focused, ফোকাস করার দরকার। এবং মানে ওয়ান চান্সেই ও রাইট, First ফার্স্ট চান্সে attempt-এ- বেরিয়ে ফার্স্ট রাউন্ডে বেরিয়ে গেছে। এটা ভালো, এটা একদিকে ভালো, এটা তো ডিপেন্ড করছে আমার নিজের সেলফ পাওয়ারের উপরে কতটা আমি করতে পারবো। আচ্ছা, এবার যদি আমি ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রেই বলি, যে ডাব্লিউবিসিএস এর প্রিলিমস, মেন্স আর ইন্টারভিউ, আমরা মেন্স আর ইন্টারভিউ নিয়ে মোটামুটি কথা বললাম। এবার প্রিলিমস এর যদি তুমি আমাকে ছোট্ট করে একটা স্ট্র্যাটেজি বলো, কারণ আমি জানি যে তুমি মোটামুটি যে কতবার প্রিলিমস দিয়েছো তুমি ক্লিয়ার করেছিলে, হুম, ঠিক আছে? না। 22-এ বা 23-এ তুমি ক্লিয়ার করেছো, 22-23, 21টা ক্লিয়ার করোনি, মানে ঠিক আছে, মানে 21টা তোমার ফার্স্ট অ্যাটেম্প ছিল, খুব কম সময় ছিল, আমি মেনে নিলাম। 22 আর 23 তুমি ক্লিয়ার করেছো, হ্যাঁ। তাহলে প্রিলিমস এর জন্য যদি আমি অ্যাজ আ ফ্রেশার স্টার্ট করি, আমার প্রিলিমস স্পেসিফিক স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? মানে আলাদা করে কোনো স্ট্র্যাটেজি হওয়া উচিত, নাকি সিমিলার কোশ্চেন্স, মানে সিমিলার মেন্স হলেই হবে? স্যার ওই যে রুটিনটার কথা বললাম, হ্যাঁ। বই পড়ার রুটিনটা, ওটা আমি মেনটেন করতাম। আর তারপরে আমি মানে প্রিলিমস এর জন্য স্পেশালি ওই তো বললাম একটা মক টেস্ট মক টেস্ট অবশ্যই অ্যাটেন্ড করতাম, আচ্ছা, কারণ অনেক নতুন কোশ্চেন পেতাম যেগুলো আমি জানতাম না। ঠিক। এবং তারপরে সেটা গিয়ে মানে যেগুলো রং আনসার হতো, পরে যখন আনসার কি বেরোতো সেগুলো আমি কারেক্ট করে দেখতাম, এবং যেগুলো জানতাম না সেগুলো আমি মানে করে নিতাম। রাইট, অ্যানালাইসিস করে নিতে, হ্যাঁ ঠিক। তো এই মক টেস্ট গুলো অ্যানালাইজ করতাম, অ্যাটেন্ড করতাম। হুম। আর তারপরে একটা এনসিইআরটির একটা কিছু একটা সামারি একটা পেয়েছিলাম, ওটা এনসিইআরটি বইয়ের সামারি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ, ইয়ে অবজেক্টিভ টাইপের একটা পেয়েছিলাম, Okay. অবজেক্টিভ কোশ্চেনসে। আচ্ছা আচ্ছা, তো সেটাও আমি দেখতাম, তো সেটাতেও অনেক নতুন কিছু জানা যেত, মানে অনেক নতুন কোশ্চেনস পাওয়া যেত যাতে মিস না হয়, ওই জন্য। আচ্ছা। এনসিইআরটি তুমি বললে, হ্যাঁ। এই এনসিইআরটিটা বিসিএস লেভেলের জন্য কতটা ইম্পর্টেন্ট? কারণ সবাই বলে ইউপিএসসি এর জন্য এনসিইআরটি পড়তে হয়, মানে সিভিল সার্ভিস এক্সামের জন্য। ডাব্লিউবিসিএস এর জন্য এনসিইআরটি কতটা ইম্পর্টেন্ট বা কতটা ভ্যালু অ্যাড করতে পারে? স্যার কিছু কিছু আউট অফ সিলেবাস মানে ওই কোশ্চেনস আছে, সেগুলোর জন্য হেল্প হয়, মানে আমি দেখেছি। এনসিইআরটি, হ্যাঁ এনসিইআরটি, আচ্ছা। আর ফান্ডামেন্টালস কোথাও গিয়ে ক্ল্যারিটি, হ্যাঁ মানে বেসিক্স অবশ্যই ক্লিয়ার হয়, বেসিক্স তো ক্লিয়ার হয় এনসিইআরটি করলে। আমি এনসিইআরটিও পড়েছিলাম, মতো একবার বা দুবার পড়েছিলাম, আচ্ছা, বেসিক্সটা ক্লিয়ার করেছে, ক্লিয়ার করা যায়। রাইট, গুড। আচ্ছা, আমরা আমাদের আজকের পডকাস্টের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। তা আমি এবার, ঘটনাটা হলো যে এই যে তুমি এবার জয়েন করবে, তুমি প্রথমে বলো যে যখন রেজাল্টটা বেরোলো 27 তারিখে, যখন রেজাল্টটা বেরোলো, হ্যাঁ। সেই সময় অবশ্যই তুমি তো নিজে খুবই হয়তো খুশি হবে। ডেসক্রিপটিভের ব্যাপারে হ্যাঁ। মানে ডোনাসকে মানে থ্যাংক ইউ বলতেই হবে, কারণ আমি আচ্ছা। যে বেঙ্গলি পেপার, ল্যাঙ্গুয়েজ পেপার, বেঙ্গলি আর ইংলিশ পেপার হ্যাঁ। যা লিখে এসেছি, হ্যাঁ,
ওই হিস্ট্রি স্যারের যে প্রিপেয়ার নোটস গুলো ছিল। হ্যাঁ সেই নোটগুলো আমি দেখে যেতাম, কারণ ওখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স প্লাস প্রবাবল কোশ্চেন সেইগুলো আমি মানে কুইক রিভিশনের জন্য কাজে দিত। মানে দ্রোনাস তোমার এই পুরো প্রিপারেশনটায় তোমাকে অনেকভাবেই সাহায্য করেছে। হ্যাঁ অবশ্যই, মানে Right. ল্যাঙ্গুয়েজ পেপার তো ফুললি ডিপেন্ডেন্ট অন ডোনাস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আমি যখন রেজাল্ট বেরোলো সেই সময়টায় এক্সাক্ট অনুভূতি বলা তো কারোর পক্ষে সম্ভব নয়, কিন্তু যখন তুমি ধরো জানলে, র্যাঙ্ক 4 দেখলে বা তুমি বাড়িতে জানালে, সেই সময় কিরকম একটা ফিলিং বা সেই সময় বাড়ির লোকেদের রেসপন্স বা রিয়াকশন যদি একটু শেয়ার করো। হ্যাঁ স্যার, মানে টার্গেট মানে কি বলবো, লক্ষ্য যদি ফুলফিল হয়ে যায় তাহলে মানে হ্যাঁ, আমি যখন রেজাল্টটা দেখলাম তখন আমি রাস্তায় ছিলাম আমার কালিগসদের সাথে, রেভিনিউ সার্ভিসের কালিগসদের সাথে। তো দেখে তো প্রথমেই একটু মানে অদ্ভুত লাগছিল যে ওই এক্সিকিউটিভ ভাবে জানতাম, বাট টপ 5 এর মধ্যে চলে আসবো এটা হয়তো এক্সপেক্টেড ছিল না। হ্যাঁ, তো বুঝতে পারলাম আমার ডেসক্রিপটিভে মার্কস ভালো এসছে তার মানে। আর সাথে সাথে বাড়ির একটা গ্রুপে মেসেজ পাঠালাম, দিয়ে বাড়ি থেকে মানে বাড়ির লোকজনও প্রচুর খুশি হয়েছিল, প্রাউড মোমেন্ট ছিল আমাদের জন্য। স্বাভাবিক, আমাদের জন্য খুব প্রাউড মোমেন্ট ছিল এটা। বাট হ্যাঁ, প্রাউড মোমেন্ট ছিল। বাড়ির সবাইকে একবার করে কল করে ইনফরমেশন এসব দিয়েছিলাম, তারপরে রাস্তায় ছিলাম, নিজেকে কন্ট্রোল করছিলাম যাতে কোনো কিছু অ্যাক্সিডেন্ট না হয়ে যায় এরকম টাইপের। তো কারণ এতদিন একটা জার্নি একটা পূর্ণতা পাচ্ছে কোথাও গিয়ে, ঠিক? হ্যাঁ ঠিক। আর মানে হ্যাঁ, মানে এবার মেবি একটা প্রজেক্ট শেষ হলো এরকম টাইপের একটা, ঠিক ঠিক ফুল মানে ঠিক কি বলবো ওটাকে, ফুলফিল হওয়া, এবং সেটাও খুব ভালো হবে, 100% একটা সাকসেস রেট নিয়ে সেটা ফুলফিল হচ্ছে, এবং র্যাঙ্ক 4 হচ্ছে। ইভেন আমিও যখন রেজাল্টটা দেখেছিলাম, আমি যখন তোমার নামটা দেখলাম, সেই নামটা দেখে আমার নিজের সত্যি কথা বলতে এতটাই খুশি, আমি নিজে খুশি হয়েছিলাম যে আই ওয়ান্টেড টু সি ইউ ইন দ্যাট, আই ওয়ান্টেড টু সি আদার স্টুডেন্টস অলসো, যেখানে আমি আমাদের যে বাকি যারা সাকসেস পেয়েছে আমি তাদের নামগুলো যখন দেখেছি, আমার নিজের পার্সোনালি মানে ইট ফেল্ট লাইক আ পার্সোনাল উইন। এবং এটা হয়তো ডোনাজের সবাই এই বিষয়টা একমত হবেন যে দেবব্রত সাকসেস, মানে দেবব্রত এক্সিকিউটিভ হওয়া, দেবব্রত সাকসেস তো আগে অনেক হয়েছে, ওর এই এক্সিকিউটিভ হওয়া বা কোথাও গিয়ে সুমনিমার সাকসেস, রিকদেনের সাকসেস, রিয়ার সাকসেস, এই সাকসেসগুলো আমাদের কাছে খুব পার্সোনাল। কারণ আমরা ওদের একদম শুরুর দিন থেকে দেখেছি, যখন ওরা এই ব্যাচে জয়েন করে এবং যখন ওরা ক্লাস শুরু করে, যখন ওরা ক্লাসে আসতো, ক্লাসে অন্য সমস্ত স্টুডেন্টদের মাঝখানে একজনকে আইডেন্টিফাই করা, এটা আমরা হয়তো করতে পেরেছিলাম যে না, এদের মধ্যে পোটেনশিয়াল আছে। এবং তারপর যখন দেখছি আমরা যে সেই পোটেনশিয়ালটা ফাইনালি গিয়ে সাকসেস হচ্ছে, তো ইট ফেল লাইক ভেরি ভেরি পার্সোনাল। এবং সেই কারণেই যারা এখন ভিডিও দেখছো, তারা যদি আমাদের রেজাল্টের দিনের লাইভটা দেখো, তাহলে সেখানেই বুঝতে পারবে যে হাউ হ্যাপি উই ওয়ের অন দ্যাট ডে, সবাই মিলে। তো হিউজ এগেইন হিউজ কনগ্রাচুলেশন টু দেবব্রত। থ্যাংক ইউ। আমার স্টুডেন্ট পরবর্তীতে আমার কলিগ হতে চলেছে, এবং আমরা দুজনেই ওই দিনটার জন্য এখন ওয়েট করছি যখন আমরা যাব এটিআই তে, এবং এটিআই থেকেও আমরা প্রচুর হয়তো এরকম ভাবেই ভিডিওস আমরা শেয়ার করব। এবং ড্রোনাজকের এই প্ল্যাটফর্মটাকে আমি খুব একটা বড় থ্যাংক ইউ দিতে চাই যে ড্রোনাজের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এরকম কিছু সাকসেসফুল ক্যান্ডিডেটের সাথে আমরা কথা বলতে পারি, এবং ড্রোনাজ এই সমস্ত সাকসেসফুল ক্যান্ডিডেটের পেছনে দিন রাত পরিশ্রম করে চলেছে। তো যারা এই পডকাস্টটা দেখলে, আশা করছি তারা ডাব্লিউবিসি সংক্রান্ত তোমাদের মধ্যে যে ডাউটস গুলো আছে, যে এতদিনের পরীক্ষা আমি কিভাবে কন্টিনিউ করব, তোমার সামনে একজন এক্সাম্পল, ঠিক আছে? হ্যাঁ, তো সেই এক্সাম্পল থেকে তুমি কিন্তু সমস্ত ইন্সপিরেশন গুলো পেতে পারো। এবং আরো একবার আমি দেবব্রতকে কনগ্রাচুলেশন জানিয়ে আজকের মতো পডকাস্টটা শেষ করছি। যারা দেখছো, যদি পছন্দ হয় লাইক অ্যান্ড শেয়ার, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমরা এরকম পডকাস্ট নিয়ে আবার হাজির হব, তোমাদের ডাউটস ক্লিয়ারেন্স নিয়ে আবার হাজির হব। সাথে থাকো, পাশে থাকো, আমরাও এভাবে তোমাদেরই পাশে থাকবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।